অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ৩১। সূর্য পূর্বে উদিত হয়েছে, হালকা কুয়াশার মাঝে পুরনো যুগের নান্দনিক ঘরের জানালার গড়াদে প্রভাতের প্রথম কিরণের নরম ছোঁয়া সোনালি আলো বুলিয়ে যাচ্ছে। ঘরের ভেতরে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্রের নীরব বন্ধনে শীতল বাতাস বইছে। যেখানে শেওনাওয়াজ শেখ রকিং চেয়ারে স্বাচ্ছন্দ্যে বসে আছেন, হাতে একটি খবরের ম্যাগাজিন নিয়ে। পুরোপুরি সংবাদপত্রের জগতে ডুবে রয়েছেন তিনি। তবে শেওনাওয়াজ শেখের আঁচড়ানো চোখ বারবার খবরের কাগজ থেকে সরিয়ে ভেতরের দরজার দিকে ছুটে যাচ্ছে, যেন কোনো বিশেষ কারো আগমনের অপেক্ষায় রয়েছেন তিনি। অবশ্য খুব বেশিক্ষণ তাকে অপেক্ষা করতে হলো না। তার অপেক্ষায় রীতি ঘটিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো তানভীর। ধীর পায়ে দাদাজানের কাছে এগিয়ে এসে লম্বা একটা সালাম টেনে মার্জিত ভঙ্গিতে সোফায় গিয়ে বসলেন। শেওনাওয়াজ শেখ তার দুই নাতিকে আদর্শ নীতি আর শিষ্টাচারের মডেল হিসেবে দেখেন। তিনি হাতে থাকা খবরের কাগজটা সাইডে রেখে তানভীরের উদ্দেশ্যে বলে উঠলেন, ইনায়া এখন যথেষ্ট বড় হয়েছে। আশা করি তুমি আমাদের পারিবারিক ওয়াদার কথা ভোলনি। তানভীর দাদাজানের কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। সে কি বলবে সে নিজেও জানে না। সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলে ওঠে, দাদাজান, আমেরিকায় যা ঘটেছিল। মিস্টার তানভীরের কথা পুরোপুরি শেষ না হতেই শেওনাওয়াজ শেখ তার এক হাত উঠিয়ে মিস্টার তানভীরকে থামিয়ে দিয়ে বললেন, আমেরিকায় কি ঘটেছে বা কতটুকু ঘটেছে সেই সব আমি জানতে চাই না। শেখ পরিবারের একটা রীতি আছে জানো তো, जो चीज़ एक बार जॉन से निकलती है उसे निभाना ही পরিবার কা পরম্পরা है। যে জিনিস একবার মুখ থেকে বেরিয়ে যায় তাকে যে কোনো মূল্যে পূরণ করার শেখ পরিবারের রীতি ভুলে যাওনি নিশ্চয়ই। মিস্টার তানভীর তার দাদাজানকে খুব ভালোভাবে চেনেন। তিনি পরিবারের সম্মান এবং দেওয়া প্রতিশ্রুতিকে সবকিছুর উপরে রাখেন। কিন্তু এরিকের বিষয়টিও তিনি মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে পারছেন না। তার চিন্তা সর্বদা এরিকের উপর কেন্দ্রীভূত। কারণ এরিক চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার ছেলে নয়। তাছাড়া এরিকের মতো উগ্র ছেলের হাতে কখনো তিনি নিজের বোনকে তুলে দিবেন না। তাই তো এরিকের প্রতিটি কাজের উপর নজর রাখার জন্য মিস্টার তানভীর ইতিমধ্যেই কিছু লোক হায়ার করেছেন। তারা প্রতিনিয়ত এরিকের প্রতিটি মুহূর্তের আপডেট তাকে জানাচ্ছে। এমনকি কিছুদিন আগে এরিক যে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, এই খবরটিও তার কানে পৌঁছেছে। সবকিছু যেন তার কাছে এক অন্ধকার ধোঁয়াশার মতো লাগছে। সে কিছুতেই কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছে না। যখনই মনে হয় সেই ধোঁয়াশার সমাধানে পৌঁছেছে, তখনই আবার নতুন একটি প্রশ্ন হাজির হয়েছে তার সামনে। বারংবার সে ভেবেছে, একজন খ্রিস্টান ছেলে কেন মসজিদে গিয়ে নামাজ পড়বে। এই অস্থিরতার সমাধান করতে সে নিজে ইমাম সাহেবের কাছে গিয়েছিল, তাতেও কোনো ফয়সালা মেলেনি। এই ছেলে সবকিছু এত গোপনীয় করে রেখেছে যে বোঝার কোনো উপায় নেই। কিন্তু মিস্টার তানভীর একটা জিনিস ভেবেই পায় না, সব কিছুতে এত গোপনীয়তা কিসের জন্য। রাতে পুরো ডাইনিং জুড়ে খাবার সামনে রেখে সবাই মিস্টার শেওনাওয়াজ শেখের জন্য অপেক্ষা করছিল। তার অনুমতি ছাড়া এই বাড়িতে এক ফোঁটা পানি পর্যন্ত পান করা যায় না। সেটা এখানকার অলিখিত নিয়ম। আর সেই নিয়মই যেন এরিক বারংবার ভেঙে বেয়াদবির পরিচয় দিচ্ছে। এই যে এরিক, যে পুরো শার্টলেস হয়ে আর হাফ প্যান্ট পরে হাতে একটা ফোন নিয়ে শেওনাওয়াজ শেখের সামনে দিয়ে এসে কোনো রকম ফর্মালিটি মেনটেন না করে সোজাকে শেওনাজ শেখের বরাদ্দকৃত চেয়ারে গিয়ে বসলো। এতে কি শেওনাজ শেখ অপমানিত বোধ করলেন না? করলেই বা কি, এরিক কি এসবের ধার ধারে? এই কয়দিনে এরিককে দেখে মিস্টার শেওনাজ শেখ বুঝে গেছেন, ছেলেটা চরম লেভেলের বেয়াদব, বড়দের সম্মান দিতে জানে না। এমন একটা ছেলে তার নাতির বন্ধু হলো কি করে সেটা তিনি ভেবেও পান না। এরিক সকলের দৃষ্টি উপেক্ষা করে সবাইকে আরও এক ধাপ চমকে দিয়ে পাশে রাখা বেডটি প্লেটে তুলে তাতে জ্যাম মাখিয়ে এক কামড় নিল এবং সকলের উদ্দেশ্যে বলল, আমি মানছি আই অ্যাম ড্যাম হট, কিন্তু তার মানে এই নয় যে সামনে এত খাবার ফেলে রেখে আপনারা সবাই আমাকে গিলে খাবেন। এরিকের এইসব বেয়াদবির সামনে মিস্টার তানভীরের ধৈর্য একদম ফুরিয়ে এলো। তিনি টেবিল থেকে উঠে এরিককে কিছু বলার জন্য উদ্যত হবার আগেই শেওনাওয়াজ শেখ জোরে নিজের লাঠিটা মাটির সাথে বাড়ি দিয়ে এক প্রকার গর্জন করে বললেন, তোমাকে কেউ শেখায়নি বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? এ কেমন বেয়াদবি! আমার চেয়ারে বসে আমার অনুমতি ছাড়া খাবারে হাত দিয়েছ। এরিক একটু বিচলিত না হয়ে আরেক দফা ব্রেডে কামড় বসিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমাকে ভদ্রতা শেখানোর মানুষ তো অনেক ছিল, কিন্তু শিখতে ইচ্ছা করেনি। তবে যদি আপনার বেশি অসুবিধা হয় তাহলে আমার জন্য একটা কাজ করতে পারেন। আপনার নাতনি ইনায়ের সঙ্গে আমার বিয়েটা ঠিক করে দিন। ওর কাছে গিয়ে হয়তো আমি কিছুটা ব্যবহারিক ভদ্রতা শিখে নিব। হুম, ভয় নেই, ফ্রি ফ্রি কিছু শিখবো না। বিনিময়ে আমি ওকে ব্যবহারিক কিছু শিখিয়ে দেব।
অফারটা ভেবে দেখবেন। তার কথা শুনে টেবিলের সবাই বাকরুদ্ধ হয়ে গেল। এরিকের কথার প্রত্যুত্তরে কি বলা উচিত কেউ ভেবে পাচ্ছে না। আজ পর্যন্ত কারো সাহস হয়নি শেওনাওয়াজ শাহের সঙ্গে এভাবে কথা বলার। আর এই দুদিনের ছোকরা কিনা রীতিমতো তার সঙ্গে বেয়াদবি করছে। সে তার 66 বছরের জীবনে কখনো বেয়াদবি করেনি, আর কারো বেয়াদবি কখনো বরদাস্ত করেনি। রাগে সে এরিককে এক প্রকার ধমকিয়ে বলল, এই ছেলে, মনে হচ্ছে না তুমি একটু বেশি বেয়াদবি করে ফেলেছো? এরিক নির্লিপ্ত ভঙ্গিতে মাংসের উপর ছুরি চালিয়ে চামচের সাহায্যে এক পিস মুখে তুলে বলল, না, আমার তো সেই রকম মনে হচ্ছে না। কিন্তু শেওনাজ শেখের এরিকের কথা একদম সহ্য হচ্ছে না। তিনি নিজের চেয়ারে গিয়ে বসে পড়লেন। প্লেটে খাবার তুলতে তুলতে কঠিন গলায় বললেন, আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ইনায়া আর আদিলের অসম্পূর্ণ বিয়েটা আমি সম্পূর্ণ করতে চাই। এই ব্যাপারে আর কোনো কথা হবে না। এরিকের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। সে ইনায়ার দিকে কটমট করে তাকালো। রাগে তার শরীর জ্বলে উঠছে। হঠাৎ হাতের নাগালে থাকা প্লেটটি টেবিলে ঠাস করে ফেলে দিল। পুরো ডাইনিং জুড়ে প্লেটটা ঝংকার দিয়ে উঠল। ধুম করে উঠে দাঁড়িয়ে কারো দিকে না তাকিয়ে সোজা ঘর থেকে এরিক বেরিয়ে গেল। প্লেটটা টেবিলে গড়াগড়ি খেয়ে থামলো। শেওনাওয়াজ শেখ এরিকের এইরকম কাণ্ডে রাগে ফুঁসতে ফুঁসতে আদিলের দিকে তাকালেন। আদিল, যে এতক্ষণ চুপচাপ বসেছিল, এরিকের এইরকম আচরণে কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল। শেওনাওয়াজ শেখ গর্জে আদিলকে বলে উঠলেন, এই কেমন ছেলেকে তুমি বন্ধু বানিয়েছো আদিল? বড়দের সম্মান দিতে জানে না, নিয়মের তোয়াক্কা করে না। ওকে একটা কথা ক্লিয়ার করে জানিয়ে দিবে, এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে, নইলে এই বেয়াদবির জায়গা এখানে নেই। আদিল মাথা নিচু করে বলে উঠল, দাদু, এরিক তো এমনই। শেওনাজ শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে আদিলের দিকে তাকিয়ে বলল, এই রকমই মানেটা কি? এটা বেয়াদবি, আর তুমি ওকে সমর্থন করছো। আমার বাড়িতে এসব চলবে না। পড়ন্ত বিকেলে সোনালি আলো ছাদটাকে কোমল আচ্ছাদনে মুড়িয়ে দিয়েছে। এরিক ম্লান আকাশের নিচে দাঁড়িয়ে একের পর এক নিকোটিনের ধোঁয়া ছেড়ে পাঠাচ্ছে, যেন তার মনের অস্থিরতার মেঘ ঘুরপাক খাচ্ছে। ইনায়াকে পাওয়ার জন্য নিজের মনের জগতে এক দক্ষ শিল্পীর মতো নিখুঁত পরিকল্পনা বোনা শুরু করে দিয়েছে। প্রহেলিকার প্রত্যেক লুকানো বেড়াজালকে সামনে রেখেই লড়াই করবে সে। নিজের মনে এক নিদারুণ কৌশল সাজিয়ে নিল মুহূর্তেই। ভাবনার ভেতর পুরোপুরি ডুবেছিল এরিক। ঠিক তখনই পেছন থেকে আদিল এসে তার পিঠে হাত রাখল। শরীরে পুরুষের স্পর্শ পড়তেই এরিক বুঝতে দেরি করলো না, এটা আর কেউ নয়, আদিলই। এক নিমিষে কোনো রকম সতর্কতা ছাড়াই হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে সে থাবা বসালো আদিলের জামার কলারে। এতটা আচমকা ঘটনায় আদিল হতবাক হয়ে গেল। নিজের শরীর থেকে এরিকের শক্ত হাত সরাতে সরাতে বলে উঠল, স্যার, শালা সবসময় আমাকে অ্যাটাক করার জন্য রেডি থাকিস কেন? এরিক দাঁতে দাঁত পিষে হাতের বাঁধনটা শক্ত করে বলল, আমার বউকে বিয়ে করার খুব শখ তোর, তাই না? মেটাচ্ছি তোর এই শখ। আজ তোকে এমন শিক্ষা দেব যে তোর এই শখ চিরতরে মিটে যাবে। এরিক গম্ভীর স্বরে বলল। এ কথার সঙ্গে সঙ্গেই সে আদিলকে ধরে ছাদের কর্নারের দিকে টেনে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিল। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় আদিল ভ্যাবাচাকা খেয়ে গেল। সে একবার নিচের দিকে তাকাচ্ছে তো একবার এরিকের দিকে তাকাচ্ছে। ভয় আর আতঙ্কে কাঁপতে কাঁপতে সে হঠাৎ চিৎকার করে উঠল, স্যার, শালা আমাকে, আমার শরীরটাকে কি তুই সরকারি পেয়েছিস যে যখন তখন অত্যাচার শুরু করে দিস? তাছাড়া আমাকে কি পাগল কুকুর কামড়েছে যে গার্লফ্রেন্ড রেখে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব? এরিক শক্ত করে আদিলের শার্টের কলার চেপে ধরে তাকে টেনে তুলল। কোনো মতে উপরে উঠে আসতেই আদিল হাঁফ ছেড়ে বাঁচল। আরেকটু দেরি হলেই হয়তো তার জানটা বলে উঠত, ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। আদিল এবার চোখ কুঁচকে রাগী দৃষ্টিতে তাকালো এরিকের দিকে। মনে হলো এরিক যেন তার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে, কিন্তু এরিক তার সেই দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করলো। তাতে আদিল আরো ক্ষেপে গিয়ে গর্জে উঠল, এতই যখন ভালোবাসিস, আমার উপর রাগ ঝাড়ার বদলে সত্যিটা সোজাসুজি বলে দিলেই হতো। আদিলের পুরো কথা একেবারে মন দিয়ে শুনল এরিক, তবুও তার চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন এলো না। চুপচাপ পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল। তারপর গম্ভীর স্বরে বলল, প্রোটেক্ট করছি। এরিকের মুখ থেকে এই কথা শুনে আদিল ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, কিসের থেকে? এরিক আকাশে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে ধীরে ধীরে ভাবলেশীন কণ্ঠে বলল, আনফর্চুনেটলি নিজের জন্মদাতা পিতার থেকে। ঠিক সেই মুহূর্তেই তার চোখ পড়ল আকাশে। তাদের থেকে একটু দূরে একটি ড্রোন উড়ছে। ড্রোনটি দেখে এরিক একটি তাচ্ছিল্যের হাসি দিল। ইনায়া নিজের রুমে বসে বসে তার দাদাজানের বলা কথাটা আনমনে ভেবেই চলেছে। কি করবে সেই? হৃদয় আর মস্তিষ্কের দ্বন্দ্বে হৃদয়ে বয়ে চলা এই নিষিদ্ধ অনুভূতির বেড়াজালে সে গভীরভাবে জড়িয়ে পড়েছে।
না সে এরিকের ভুলগুলো ক্ষমা করে তাকে মেনে নিতে পারছে, না তার থেকে দূরে থেকে এই বিরহ ব্যথা সহ্য করতে পারছে। দুই সত্তার দ্বন্দ্বে সে প্রতিনিয়ত নেতিয়ে পড়েছে। তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমার গল্পের প্রতিটি পাতায় আপনি থেকেও আমি নিজেকে শূন্য অনুভব করি এরিক। আপনিহীনা আমি ভালো নেই। ইনায়া নিজের অন্তরের অন্ধকার কক্ষে নিঃশব্দে বলল, এরিক, আপনি আমার জীবনের প্রতিটি কোণে অদৃশ্য ছায়ার মতো বসে আছেন। আপনার ভুলগুলো আমার হৃদয়ের ভেতর এমন দাগ রেখে গেছে যা ধোয়া ধোয়া ভাবেও মুছে যায় না। আমি চাইছি আপনাকে ভুলে যেতে, কিন্তু প্রতিটা স্মৃতি যেন আমার চোখের সামনে নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। আপনার স্পর্শের অভাব আমার ত্বককে শূন্য করে দিয়েছে, যেন সমস্ত রং, সমস্ত শব্দ, সমস্ত জীবন এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। এই নিষিদ্ধ অনুভূতিগুলো এখন পুরোপুরি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার ভাবনার মাঝে চির ধরে পিছন থেকে মারিয়া গমগমে আওয়াজে বলে উঠল, ভালোবাসলে ক্ষমা করতে হয়, জানো তো ননদিনী। খুব কম মানুষই ভুল করে অনুতপ্ত হয় তার পূর্বের কাজের জন্য। এরিক তোমাকে সত্যিই খুব ভালোবাসে। সে যদি তোমাকে ভালো না বাসতো, তাহলে কখনো নিজের বিলাসবহুল জীবন ছেড়ে এখানে তোমার কাছে এত অপমান সহ্য করেও পড়ে থাকতো না। খুব কম মানুষই সত্যিকারের ভালোবাসা পায় ননদিনী। সময় থাকতে নিজের ভালোবাসার মূল্য দিতে শেখো। একবার হারিয়ে গেলে শত চেষ্টা করেও তুমি তা ফিরে পাবে না। তাছাড়া বিয়েটাকে যতই অস্বীকার করো, সত্যি তো এটাই, তুমি বিবাহিত। হোক না সে তোমার বৈধতাহীন স্বামী, তবুও স্বামী তো স্বামী। তাকে যদি মানতে না পারো, তাহলে এই নিষিদ্ধ ভালোবাসায় নিজেকে জড়ালে কেন? মারিয়ার সেইখানে এক মুহূর্তও দাঁড়ালো না। এই মুহূর্তে ইনায়ের একা থাকা খুব প্রয়োজন। নিজের অনুভূতিগুলোকে বোঝা প্রয়োজন। মারিয়া চলে যেতেই ইনায়া ধীর পায়ে উঠে দাঁড়িয়ে টেবিলের দিকে অগ্রসর হলো। টেবিলে সাজানো বইয়ের পালা থেকে সে একটা বই বের করে তার মধ্যে থেকে তার প্রিয় কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজতে লাগলো। এক পর্যায়ে সে তার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়েও গেল। তার ঠোঁটে হাসি ফুটে উঠল জিনিসটা দেখে। বইয়ের পাতার ভেতর জ্বলিয়ে উঠল শুকনো নেতিয়ে পড়া একগুচ্ছ লাল গোলাপ। এটা সেই গোলাপ যেটা দিয়ে এরিক তাকে প্রপোজ করেছিল। ইনায়া একসেপ্ট না করায় এরিক ফুলটা ফেলে দিয়েছিল, কিন্তু গোলাপ ইনায়ার পছন্দের তালিকায় থাকায় সে অপছন্দনীয় মানুষের দেওয়া পছন্দময় উপহারটাকে অবজ্ঞা করে ফেলে আসতে পারেনি। ইনায়া গোলাপের দিকে তাকিয়ে বলল, তুমি ভাবলে কি করে ভাবি, যে এই অপছন্দনীয় ব্যক্তির দেওয়া উপহারটাকে আমি এত যত্ন করে রেখে দিয়েছি, অথচ তার সবচেয়ে পছন্দনীয় নারী হয়েও আমি নিজেকে অন্যের হাতে সঁপে দিব? আমি তাকে চাই, সম্পূর্ণ হালালভাবে পেতে চাই। ইনায়া গোলাপের দিকে তাকিয়ে অতীতের কিছু মুহূর্ত কল্পনা করতে থাকে। দিনটি ছিল বছরের প্রথম দিন, নিউ ইয়ার। ইনায়া মুসলিম ঘরের মেয়ে হয়, এইসব তেমন একটা পালন করে না, কিন্তু তার ইউনিভার্সিটিতে প্রতি বছর এই দিনটি খুব জাঁকজমকভাবে পালন করা হয়। ইনায়া আসতে না চাইলে এরিক ইনায়াকে এক প্রকার জোর জবরদস্তি করে ভার্সিটিতে নিয়ে আসে। সেদিন ইউনিভার্সিটিতে একটা বিশাল রেসিংয়ের আয়োজন করা হয়েছিল। রেস শুরু হওয়ার মুহূর্তেই এরিক ইনায়াকে সবার সামনে এক প্রকার জোর করেই নিজের বাইকে তুলে নিল। ইনায়া বাইকে উঠতেই এরিক জোরে বাইক স্টার্ট দিল। ইনায়া ভয় পেয়ে এক প্রকার চিৎকার করে বলল, এই পাগল লোক, কি শুরু করেছেন আপনি? আপনার মরার ইচ্ছে হলে নিজে গিয়ে মরুন, আমাকে কেন সাথে টানছেন? এরিক ইনায়ার কথায় মুচকি হেসে বলে ওঠে, তুমি হলে আমার ইহকাল পরকালের সাথী, তোমাকে একা ফেলে মরি কি করে? টেনশন নট, এই জন্মে মরলেও এখনো 6 জন্ম পড়ে আছে আমাদের। ইনায়া এরিকের কথায় রেগে এরিকের পিঠে মারতে মারতে বলল, এখনই বাইক থামান আপনি। আমার ধর্মমতে 7 জন্ম বলে কিছু নেই। আমার এক জন্ম আপনার মতো পাগলের পাল্লায় পড়ে নষ্ট করতে চাই না। এরিক ইনায়ার কথায় সেদিন হো হো করে হেসে উঠেছিল। ইনায়া সেদিন প্রথম এরিকের প্রাণখোলা হাসি দেখেছিল। এরিককে হাসতে দেখে ইনায়া আনমনে বলে উঠল, আপনি হাসতেও পারেন? এরিক সেদিন ইনায়ার কথার প্রতিউত্তরে কিছু বলেনি, শুধু এইটুকুই বলেছে, পূর্বজন্ম হবে না বলেই তোমাকে এই জন্মে পেয়ে গত 7 জন্মের ভালোবাসা পুষিয়ে নেওয়ার খুব ইচ্ছে। ইনায়ের এরিকের কথা শুনে একটা তাচ্ছিলের হাসি এসে শুধু একটা কথাই বলেছিল, বিধর্মী মেয়ের প্রতি এত ভালোবাসা অন্তরে রাখতে নেই মিস্টার। সময়ের সাথে সাথে এই ভালোবাসা ফিকে পড়ে যাবে। এরিক ইনায়ার কথার প্রতিউত্তরে প্রতিবাদ করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, মোটেও না। আমি যাকে ভালোবাসবো তাকে আমৃত্যু ভালোবাসবো। ভালোবাসবো মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তাকেই ভালোবাসবো। ইনায়ার ভাবনার জগৎ থেকে বেরিয়ে গোলাপের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমিও আপনাকে আমৃত্যু ভালোবাসবো এরিক, তবে সেটা হালালভাবে।